বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা। তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র করাচ্ছিলাম। যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে টেবুলার ছক তৈরি, এটার উপরে আজকের ক্লাস। আজকে হচ্ছে লেকচার 5। লেকচার 4এও আমি টেবুলার ছক কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেটি দেখে থাকবে এবং বুঝে থাকবে। তো আজকে তোমাদের জন্য যে অঙ্কটি নিয়ে এসেছি টেবুলার ছকের ওপরে, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আমি কোশ্চেনটা একটু পড়ে দিচ্ছি। মিস্টার মাসুদ 2019 সালের 1 মার্চ তারিখে নগদ 5 লক্ষ টাকা, আসবাবপত্র 3,50,000 টাকা এবং ব্যাংক ঋণ 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ: মার্চ 2 বাকিতে পণ্য ক্রয় 6 লক্ষ টাকা, মার্চ 5 দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় 10 লক্ষ টাকা, এবং তারপরে হচ্ছে মার্চ 6 অফিস ভাড়া প্রদান করা হলো 2,10,000। তারপরে মার্চ 12 আছে নগদে মাল বিক্রয় 4,50,000 টাকা, মার্চ 18 বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় 70,000, এবং মার্চ 31 আছে অফিস কর্মচারীদের বেতন প্রদান 2 লক্ষ টাকা। এবং করণীয় কতে বলেছি, উপযুক্ত তথ্যের আলোকে ব্যবসায়ের 1 মার্চ 2019 তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। করণীয় খতে আছে 2, 5, 18 এবং 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। এবং এরপর করণীয় গতে আছে 1, 5, 6 এবং 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করে তা টেবুলার ছকের মাধ্যমে উপস্থাপন করো। আচ্ছা, যাই হোক, করণীয় গতে যেটা বলেছে, আমরা কিন্তু এখানে টেবুলার ছকের কথা উল্লেখ না থাকলেও টেবুলার ছক হিসেবেই তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো করণীয় ক প্রথমে করছি। করণীয় কতে বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে আমরা করণীয় কটা দেখছি, ঠিক আছে? উপযুক্ত তথ্যের আলোকে ব্যবসায়ের 1 মার্চ 2019 তারিখের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন এখানে 1 তারিখে যেটা আছে, এই যে মার্চ 1-এ নগদ এনেছে 50,000, আসবাবপত্র হচ্ছে 3,50,000, নগদ হচ্ছে 5 লাখ, নগদ 5 লাখ এবং আসবাবপত্র হচ্ছে 3,50,000 এবং ব্যাংক ঋণ বলেছে 2,50,000। তো এটার জাবেদা কি হয় বলো তো? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ঠিক আছে? তারপরে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। তারপরে হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, এবং ব্যাংক ঋণ হিসাব, যেহেতু ঋণ, ব্যাংক ঋণ হিসাব কি? ক্রেডিট। তাহলে এই দুইটা ক্রেডিট সি দিয়ে উল্লেখ করলাম, আর এই দুইটা কি? ডেবিট। ক্লিয়ার? এখন কথা হচ্ছে নগদ কত হবে? নগদ হবে 5 লাখ যোগ এই যে ব্যাংক ঋণের টাকাটাও কিন্তু নগদে এনেছে, তাই না? তো নগদ হবে কত? নগদ হবে, নগদান হিসাব ডেবিটে হবে 7,50,000 টাকা, 5 লাখ এবং 2,50,000 মিলে। নগদান হিসাব ডেবিট 7,50,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 3,50,000 টাকা। ক্লিয়ার? মূলধনে কত আসবে? মূলধনে আসবে কিন্তু এই দুইটা, 5 লাখ এবং 3,50,000। তাহলে মূলধনে আসবে 8,50,000 টাকা, আর ঋণে কত আসবে? 2,50,000 টাকা। এখন দুইটা ডেবিট আর দুইটা ক্রেডিট দেখো মিলে গেছে। এখন তোমাকে বলেছে এখানে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করবে। ইচ্ছা করলে তোমরা এভাবেও দেখাতে পারো যে নগদ 7,50,000, হ্যাঁ, যোগ আসবাবপত্র 3,50,000। তো 7,50,000 আর 3,50,000 কত হলো? 11 লক্ষ, ঠিক আছে? 11 লক্ষ থেকে মাইনাস ব্যাংক ঋণ 2,50,000, তাহলে আমার প্রারম্ভিক মূলধন 8,50,000 দেখাতে পারো, অথবা আমি এখন এখানে যেভাবে লেখা আছে এভাবেও দেখাতে পারো, দোনোভাবেই দেখাতে পারো। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা দুইভাবে দেখাতে পারি। প্রথমে নগদ 7 লক্ষ টাকা লিখব, 7 লক্ষ না, 7,50,000। নগদ লিখব 7,50,000, তারপরে আসবাবপত্র লিখব 3,50,000 লিখে তারপরে হচ্ছে কত, আমার টোটাল হচ্ছে 11 লক্ষ। তো এই 11 লক্ষ থেকে আমাকে বাদ দিব কত? ব্যাংক ঋণ বাদ দিব 2,50,000 টাকা। তো 2 লাখ কত থাকে?
2,50,000 টাকা 11 লক্ষ থেকে 2,50,000 বাদ দাও, 8,50,000। তো এভাবেও ভেঙে ভেঙে দেখাতে পারো, অথবা এখানে যেভাবে দেয়া আছে এভাবেও করতে পারো। আশা করি করণীয় ক বুঝতে পেরেছো। এরপরে আসো করণীয় খ। 2, 5, 18 এবং 31 তারিখে লেনদেনগুলো জাবেদা করতে বলছে। 2 তারিখে বলেছে তোমাকে বাকিতে পণ্য ক্রয়, আমরা বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা জানি, ক্রয় হিসাব ডেবিট, এবং ক্রয়ের সাথে যেহেতু পাওনাদারের সম্পর্ক তাই পাওনাদার বা প্রদেয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। 6,00,000। আশা করি এটা সকলে বুঝতে পেরেছে। এরপরে 5 নম্বর, ডাক কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। শুধু চেকের মাধ্যমে লিখলে আমরা দুইভাবে লিখতে পারতাম, যেহেতু টাকা পাওয়া যায়। ঠিক আছে, শুধু চেকের মাধ্যমে বললে। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু ডাক কাটা চেকের মাধ্যমে লিখেছে তাই তোমাকে অবশ্যই ব্যাংক লিখতেই হবে। তো ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এরপরে আসো 18 তারিখে বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় 70,000 টাকা, তাহলে বৈদ্যুতিক সরঞ্জামাদি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট কত, 70,000। এরপরে 31 তারিখে বলেছে অফিস কর্মচারীদের বেতন প্রদান 2 লক্ষ টাকা, তো বেতন হিসাব ডেবিট এবং নগদ টাকা যেহেতু চলে যায় তাই নগদান হিসাব ক্রেডিট। আশা করি এটা বুঝতে পেরেছে। এরপরে আসো করণীয় গ। 1, 5, 6 এবং 12 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করবে সেটি আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা কি কি করব বলো তো। এই 1 তারিখের, 5 তারিখের, 12 তারিখের, আমি একটু বড় করে দিই তাহলে তোমরা বুঝতে পারো। 1 তারিখ, 5 তারিখ, তারপরে হচ্ছে 6 তারিখ এবং 12 তারিখ, এগুলো করব। এখন এই 4টা এন্ট্রিতে, এই 4টা লেনদেনের ভিতরে তোমরা খেয়াল করো, যেগুলো যেগুলো সম্পদ আছে সেগুলো সম্পদের সাইডে লিখবা, যেগুলো দায় আছে সেগুলো দায়ের সাইডে লিখবো। আর মালিকানা সত্ত্ব হিসেবে মূলধন তো থাকবেই, তাই না? আমরা তো ঘরটা গত ক্লাসেই শিখেছি। তো সম্পদ আমার কি কি আছে, এখানে আছে নগদ, নগদান যেটা, আসবাবপত্র, হ্যাঁ, এবং 5 নম্বরে তোমরা দেখো 5 তারিখেরটা তো করতে বলেছে। 5 তারিখে ব্যাংক আছে, যেহেতু ব্যাংক হিসাব ডেবিট ছিল, তাহলে কয়টা পেলাম সম্পদ, 3টা। এরপরে 6 তারিখে এটা হচ্ছে অফিস ভাড়া প্রদান, এখানে কোনো সম্পদ নেই, কারণ সম্পদ আছে কিন্তু নগদান, সেটা তো আগেই লিখে ফেলেছি। তারপরে 12 তারিখে নগদে মাল বিক্রয়, এখানেও নগদান যেহেতু আছে, তাহলে আমার কয়টা সম্পদ হলো বলো তো, 3টা। কি কি, নগদ, ব্যাংক, আসবাবপত্র, আর কিছু নেই। তাহলে আমরা এরকম একটা টেবুলার ছক করব, করে দেখো এই যে নগদ, ব্যাংক, আসবাবপত্র, সম্পদ 3টা লিখে ফেললাম। এবং দায় আছে কয়টা, দায় এখানে আছে শুধুমাত্র ব্যাংক ঋণ, আর মালিকানা সত্ত্ব হিসেবে মূলধন তো থাকবেই। তা আমরা কি লিখব দেখো, এই যে ব্যাংক ঋণটা লিখে ফেললাম এবং মূলধনটা লিখে ফেললাম। আমার এই যে আয় প্লাস ব্যয় মালিকানা সত্ত্ব, এই জিনিসটা কিন্তু বেসিক্যালি থাকে না, এই জিনিসটা বেসিক্যালি এখানে থাকে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আয় প্লাস হবে এবং ব্যয় মাইনাস হবে, এটা আমরা মন্তব্যে লিখতে পারি। ঠিক আছে, এটা এভাবেই লিখে রেখেছে। তো আসো আমরা সেই জিনিসটা করে ফেলি। প্রথমে বলেছে 1 মার্চের যেটা নগদান বলছে 5 লক্ষ টাকা, আসবাবপত্র 3,50,000 টাকা, ব্যাংক ঋণ 2,50,000 টাকা। হ্যাঁ, তো আমরা ওই যে জাবেদা করেছিলাম নগদান হিসাব ডেবিট 5 লাখ প্লাস 2,50,000, 7,50,000। তাহলে নগদান হিসাবে আমরা 7,50,000 লিখব, আসবাবপত্র যেই টাকা আছে সেটাই হবে, এবং ব্যাংক ঋণ 2,50,000, হ্যাঁ, এবং মূলধন 8,50,000। ক্লিয়ার? যদি তোমরা 1 নম্বর করণীয় বুঝতে পারো তাহলে অবশ্যই এটা বুঝেছো। তারপরে আছে এরপরে আছে 5 তারিখ, দাগ কাটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। এটা জাবেদা কি ছিল, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব যেহেতু ডেবিট 10 লক্ষ টাকা, ব্যাংক হিসাব ডেবিট এখানে বসালাম, হ্যাঁ, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের জন্য কোনো ঘর নেই, এটা মূলধনের সাথে অ্যাডজাস্ট হবে, এটা যেহেতু আমরা আলাদাভাবে লিখেছি তাই আয় হিসেবে আমরা 10 লাখ টাকা বসালাম, এটা কিন্তু বিক্রয়। ঠিক আছে, ইচ্ছা করলে তোমরা কি করতে পারো, এই জিনিসটা এখানে মূলধনের সাথে যোগ করে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ঘর হবে আমার দায়ের পাশে ব্যাংক ঋণ আর শুধু মূলধন, আর এখানে শুধু একটা মন্তব্য লিখে এখানে শুধু বিক্রয় লিখে দিবা। ঠিক আছে, ওইভাবেও করতে পারবো, আগের অঙ্কটা যেভাবে করেছি আর কি। তারপরে আছে দেখো
6 নাম্বার মানে 6 তারিখ 6 তারিখে বলেছে অফিস ভাড়া প্রদান 2,10,000 টাকা। তো যেহেতু অফিস ভাড়া প্রদান করেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট আর অফিস ভাড়া কি ডেবিট ছিল, অফিস ভাড়া হিসাব কি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ক্রেডিট করলাম, মানে ও নগদ থেকে বাদ দিলাম, এবং ভাড়া হিসাব হচ্ছে আমার ব্যয়, তাই মাইনাস 2,10,000। ঠিক আছে, এরপরে আছে দেখো 12 তারিখ। 12 তারিখে বলেছে কি নগদে মাল বিক্রয় 4,50,000। তো নগদে মাল বিক্রয় করেছে, তাহলে আমার কি হবে, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব যেহেতু ডেবিট, নগদ ডেবিট করলাম, এবং বিক্রয়ের যেহেতু আলাদা কোনো ঘর নেই কিন্তু বিক্রয় যেহেতু ক্রেডিট, তাই এটা আয় হয়েছে 4,50,000। তো আমরা এখন আয়ের ঘরটা দেখলাম যে আয়ের ঘরে এখানে 4,50,000 টাকা কি অ্যাড হলো। তো এভাবে আমরা অঙ্কটা করব। তো করার পরে এরপরে আমাকে দেখতে হবে, এখন দেখো আমি ব্যয়ের ঘরটা এখানে, ব্যয় এখানে আছে 2,10,000, তারপরে 2,10,000 এখানে বসে গেল, এটা তো হচ্ছে টোটাল এটা 2,10,000 বসে গেল। এরপরে আমার আয়ের ঘরে আছে 14,50,000 টাকা, মূলধনের ঘরে 8,50,000 টাকা, ব্যাংক ঋণের ঘরে 2,50,000 টাকা। তাহলে আমাকে এই 2,50,000, 8,50,000 এবং 14,50,000 যোগ করে এটা কি মাইনাস কি 2,10,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমার আসছে 23,40,000। হ্যাঁ, তারপরে এখানে ব্যাংক জমা আমার 10 লাখ, তারপরে আসবাবপত্র 3,50,000। এগুলো কিন্তু সব টোটাল, এগুলো আবার কিন্তু না, দেখো সব টোটাল করে রেখে দিচ্ছে। ইচ্ছা করলে টোটাল করে রেখে দিতে পারো, আবার সরাসরি এখানে নিচে টোটাল দেখাতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো এর জন্য তোমাদের বইয়ের বিভিন্ন উদাহরণের অঙ্ক থেকে অঙ্ক দেখে সাহায্য নিতে পারো। এরপর নগদ আছে 9,90,000, টোটাল 23,40,000। তাহলে আমার হিসাব সমীকরণে উভয় দিকে যোগফল মিলে গেল 23,40,000। তো আমরা তো মোটামুটি আমরা তো আগের ক্লাসেই শিখেছি যে টেবুলার ছকটা কি। আমাদের টেবুলার ছকটা হচ্ছে হিসাব সমীকরণের একটা বিবরণী ছক, হিসাব সমীকরণের একটা বিবরণী ছক। কারণ হিসাব সমীকরণটা কি, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে সম্পদগুলো সব লিখলাম, এখানে দায় লিখলাম, আর এখানে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বে কি হয় তোমরা তো জানো, মূলধনের সাথে আয়গুলো যোগ হয় এবং কি হয়, ব্যয়গুলো বাদ যায়। তো এভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো নেক্সট ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।